ওকে। তো পরের টপিক পড়ছি আমরা, 3 নম্বর টপিক, আর একটা টপিক বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে ট্রেনিং, কোচিং এন্ড মেন্টরিং। খুবই সহজ টপিক, এখানে আসলে নিজেরা পড়লেই হয়ে যাবে। এই তিনটার পার্থক্য আসবে পরীক্ষা এরকম কিছু না, কিন্তু আমাদের একটু বুঝতে হবে। আগে আমরা শুধু ট্রেনিং শুনতাম, কোচিং এবং মেন্টরিং কিন্তু আমরা ওইভাবে শুনতাম না। আমি আবার শুই নাই, মানে প্রফেশনাল লাইফে। কিন্তু অ্যাজাইলে আসলে ট্রেনিং এর চেয়ে কোচিং এবং মেন্টরিং শব্দটা বেশি পপুলার অ্যাজাইলে। হ্যাঁ। এবং অ্যাজাইলে দেখবেন, আমরা যে শুরুতে বলেছিলাম যে অ্যাজাইলে টিম লিড থাকে না, স্ক্রাম মাস্টার বলে, অনেকে অ্যাজাইল কোচ বলে। কারেক্ট। সো তো তারাই আসলে শব্দটা খুব করছে, কোচিং এবং মেন্টরিং। এবং কোচিং নিয়ে দেখবেন এখন অনেক কিছু হয়। কোচিং, লাইফ কোচিং থেকে শুরু করে নানান ধরনের কোচ কিন্তু এখন পাওয়া যায়। এক্সিকিউটিভ কোচ, লাইফ কোচ, আপনার নানান ধরনের কোচ আছে কিন্তু। হ্যাঁ, ফিজিক্যাল কোচ, এগুলো তো আছেই। তো ট্রেনিংটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার নলেজের একটা শেয়ার করা। হ্যাঁ, এটাতে আসলে হ্যান্ডস অন যদি কিছু ট্রেনিং হয় তাহলে হয়তো আমরা স্কিলটাও শিখতে পারি। কিন্তু না হলে ট্রেনিংটা মেইনলি হচ্ছে নলেজটা শেয়ার করা, আপ স্কিলিং করা, এটা। আর কোচিংটা কিন্তু একটু ডিফারেন্ট, আরো লং টার্ম। কোন একটা বিষয়ে আপনি এক্সপার্ট হতে যাচ্ছেন, এবং আপনার নলেজটাকে আসলে স্কিলে রূপান্তর করতে যাচ্ছেন, বা হেবিটে করতে যাচ্ছেন। হেবিট, হেবিট মানে তো বুঝি আমরা, তাই না? অভ্যাস। হ্যাঁ, অভ্যাস হয়ে গেলে তখন কিন্তু কোনো কষ্ট হয় না। আর যদি অভ্যাস না হয় আপনার, তখন ওই কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়, করা যায় না। ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ভালো লাগতেছে না, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আর যদি হ্যাবিট হয়ে যায়, আপনি বুঝবেন না যে কাজটা করে ফেলছেন। তো এটা দেখবেন আপনার লাইফে, দেখবেন যে কোনো যদি একটা যে অভ্যাস করে ফেলেন, খুব ইজি। তো কোন একটা জিনিস, অনেক গবেষণা আছে এগুলো নিয়ে, 28 দিন লেগে থাকলে দেখা যায় অভ্যাস হয়ে যায়। কি যেন একটা, কোন একটা স্টুডেন্ট একটা বানাইছিল, কি যেন 4 AM না কি যেন একটা বানাইছিল, ভোর 4টায় ওঠা। তো সে আসলে এটা নিয়ে বেশ ভালো করছিল, গ্লোবালি বেশ করছিল যে সবাই যাতে 4টা থেকে 5টার মধ্যে উঠে যায়। 4 AM ক্লাব মেন্টরিংটা, নাকি জানি নাম। হ্যাঁ, 4 AM ক্লাব নামে তো স্যার বইও আছে একটা। বই তো আছে একটা, 5 AM ক্লাব। ইয়েস স্যার, 5 AM ক্লাব। খুবই নাম করা বই আছে। বইটাতে অনেক কিছুই আছে আসলে। আছে যে লাইফ স্টাইল কিভাবে চালাতে হবে, প্রায় 10টা বোধহয় একটা ছিল। তার মধ্যে একটা আমার মনে আছে, আমার একটা ভিডিও বোধহয় আছে বইটা নিয়ে। হুম, সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। হুম, যেমন আপনি সকালে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবেন, ডিজিটাল ডিস্ট্রাকশন, আবার ঘুমের 1 ঘন্টা আগে থেকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে, ডিজিটাল ডিস্ট্রাকশন। কোনো ডিভাইস, মোবাইল কিছু ইউজ করা যাবে না। সকাল রাত 9টার মধ্যে। আবার সকাল একদম ভোরে 5টা থেকে ওটা থেকে মানে 7টা 8টা পর্যন্ত আপনি কোনো ডিজিটাল ডিভাইসের কাছেই যাবেন না। এরকম ওনার আছে। তারপর ট্রাফিক ইউনিভার্সিটি ওনার আইডিয়া, যখন আমরা হুম। ট্রাফিকে থাকবো তখন পড়াশোনা করবো, ট্রাফিক ইউনিভার্সিটি। তারপর একটা বোধহয় বলছিল 61 এরকম একটা কিছু ছিল, আসলে ভুলে গেছি আমি। বেশ চমৎকার কিছু ওনার আইডিয়া আছে ওই বইটা। আচ্ছা, মেন্টরিংটা একটু আরো আরো একটু লম্বা সময়ের। হ্যাঁ, কোচিংটা আমি ক্যারিং কালচার। ভিডিও কি আটকে গেল নাকি? ইন্টার কানেকশন আনস্টেবল। ঠিক আছে এখন? জি স্যার, স্লাইড চেঞ্জ হয়েছে। হ্যাঁ, স্লাইড চেঞ্জ হয়েছে। তো মেইন উদ্দেশ্য কিন্তু নলেজ, স্কিল এগুলো ট্রান্সফার করা, হ্যাঁ, ইমপ্রুভ করা, সবার আপ স্কিলিং করা। এই টপিকটা কিন্তু আপনার ডেভেলপ টিমের সাথে কানেক্টেড। মানে ডেভেলপ টিমকে কিভাবে আমরা ডেভেলপ করবো, ট্রেনিং এর থ্রুতে, কোচিং এর থ্রুতে, এবং মেন্টরিং এর থ্রুতে। তো কোচিং হচ্ছে কোন একটা পার্টিকুলার জব, ঠিক মতো শেখা, বা কোনো একটা স্কিল ঠিক মতো শেখা। আমি কিভাবে ট্রেনিং, মিটিং মিনিটস তৈরি করবো, এটাও তো আমি জানি না, নতুন এমপ্লয়ি আমি জানি না। তখন আমার সিনিয়র যে, সে আমাকে শিখিয়ে দিল যে এইভাবে টেমপ্লেট, এটা এইভাবে মিটিং মিনিটস লিখতে হয়, দেখো আগেরটা দেখো, এখন এইভাবে করো, করে আবার সে চেক করে দিল। তো আমি কিন্তু একটা দুইটা মিটিং মিনিটস দেখার পর নিজে শিখে গেলাম যে এটা, এই জবটা এই কাজটা এইভাবে করতে হয়। এটাকে বলে কোচিং করা, হ্যান্ডস অন। এবং একজনের সাথে ট্যাগ করে দেওয়া হয়, যখন আপনার নতুন জবে যাবেন, দেখবেন যে আপনার যে সুপারভাইজার, হ্যাঁ, সে আসলে আপনাকে কোচিং করে আসলে বিভিন্ন জিনিসে। হয়তো আপনি জানেন না শব্দটা, বা উনিও জানে না, কিন্তু আমরা কিন্তু কোচিং করাচ্ছি কন্টিনিউসলি। এই 3 4 মাস 6 মাসে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি, যেটা দেখা যাবে ইউনিভার্সিটি 4 বছর শিখিনি। হুম।
তো কোচিং এ এটা আসলে বেনিফিট। আর মেন্টরিংটা কিন্তু আরো লম্বা সময় ধরে। মেন্টরিং এ মেন্টর রিলেশনটা হচ্ছে এরকম, মেন্টর মেন্টি, মেন্টর মেন্টি। মেন্টর নর্মালি খুবই এক্সপিরিয়েন্স গাই, যিনি ওই বিষয়ে বা একাধিক বিষয়ে খুব দক্ষ। তো যদি আপনি কোনো একটা প্রবলেমে ফেস করেন যেটা কোনোভাবে সলভ করতে পারতেছেন না, দেখা যায় ওই মেন্টরের কাছে গেলেই সে সলিউশন দিয়ে দিচ্ছে। এবং মেন্টর মেন্টি এটা কাজ করে কিন্তু কেরিয়ার নিয়ে। কোচিং কাজ করে কি নিয়ে? জব নিয়ে। কোনো পার্টিকুলার টাস্ক কিভাবে করবেন, জব কিভাবে করবেন, হ্যাঁ, মেশিনটা কিভাবে চালাবেন, এইটা। আর মেন্টর নর্মালি কাজ করে কেরিয়ার নিয়ে, যে আপনি 2 বছর পর কেরিয়ারে কোথায় যেতে চান, 5 বছর পর কেরিয়ারে কোথায় যেতে চাই আমি। এই ব্যাপারে আপনার কোনো একজন সিনিয়র, অনেকেই আছে কিন্তু আপনি দেখবেন আমারও বা আপনারও হয়তো আছে, যে আমরা সিনিয়রদের সাথে ডিসকাস করি না যে ভাই এটা কি করবো। সেদিন আমাকে একজন ফোন দিয়েছে, আমার স্টুডেন্ট না, কিন্তু সে আসলে আমার ভিডিও টিডিও দেখে মাঝে মাঝে ফোন দেয় আর কি। তো সে আমাকে বললো যে তার 2টা জব হয়েছে, আমি কোথায় যাব, ডিসিশন নিতে পারছে না। তো সে আমাকে ফোন দিছে, তো আমি তাকে সাজেশন দিলাম। তো সে মানে খুবই ইয়া ছিল, 2টা জব একসাথে হচ্ছে, কোনটায় যাবে বুঝতে পারতেছে না। কনফিউজ ছিল স্যার। হ্যাঁ, কনফিউজড ছিল তাহলে স্যার। হ্যাঁ কনফিউজ ছিল। তারপর আমার সাথে কথা বলার পর সে খুব খুশি হলো যে স্যার এখন আমি খুবই কনফিডেন্ট হলাম যে আমি এইটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, সেইরকম আসলে কেরিয়ারে আমরা এইরকম আসলে থাকা দরকার সবারই, হ্যাঁ? যারা কেরিয়ারে ভালো করেছে, তাদের টাচে থাকতে হবে আপনাকে। বাইরে কিন্তু এগুলো খুবই মানে ইয়া হয়, ফর্মাল ওয়েতে করা হয়। মেন্টর মেন্টি তুই ফর্মাল ওয়েতে ওই মানে দেখা যায় যে রিকোয়েস্ট করে চিঠি লিখে বা তার সাথে খুবই মিটিং করে মেন্টর ঠিক করে, মেন্টি ঠিক করে। তারপরে মাঝে মাঝে 3 মাস 6 মাস পর পর তারা বসে। তো কোচিং এবং মেন্টরিং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার মনে হয় এইচআর টিম, হ্যাঁ এইচআর, প্রতিটা অর্গানাইজেশন এইচআর টিম সবচেয়ে আসলে এটাতে এখন ফোকাস হওয়া দরকার, কোচিং এবং মেন্টরিং এ। কারণ এটা কোনো টাকা লাগতেছে না। ট্রেনিং এ কিন্তু ইউনিট মানি, বাইরে থেকে আপনি রিসোর্স নিয়ে আসবেন। বা এখন দেখবেন ট্রেনিং অনেক অর্গানাইজেশন কিন্তু নিজেরাই অ্যারেঞ্জ করে, নিজেদের এক্সপার্ট দিয়ে ট্রেনিং নাও। হ্যাঁ। আর কোচিং এবং মেন্টরিং কিন্তু আমরা ইজিলি এটা, এইচআর যদি পলিসি থাকে খুবই চমৎকার ভাবে প্রতি হয়তো কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি আমরা কিন্তু মেন্টর মেন্টি কোচ কোচি ঠিক করে দিতে পারি। হ্যাঁ, দিয়ে আসলে, হ্যাঁ তাহলে কিন্তু দেখেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু লোকজন অনেক ইমপ্রুভ করবে। ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ, ডেভেলপ হয়ে যাবে। এই জন্য কিন্তু ট্রেনিং কোচিং মেন্টরিং এখন একই সাথে সব জায়গায় চলতেছে। এবং এইচআরও দেখবেন প্রায় ভালো সব জায়গায় একদম ইয়া দিয়ে করতেছে আর কি। কোচ কোচি মেন্টর মেন্টি তৈরি করতেছে ওরা। আমাদের পিএমআই এরও কিন্তু মেন্টর মেন্টি প্রোগ্রাম আছে কিন্তু। যারা সিনিয়র তারা মেন্টর হয়, যারা জুনিয়র পিএমপি এক্সাম দেবে বা নতুন প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছে তারা মেন্টি হয়। এইভাবে একজন মেন্টরের আন্ডারে 2-3 জন মেন্টি থাকে। তাদেরকে তারা কিন্তু 6 মাস 1 বছরে কিন্তু গ্রুম আপ করায় আর কি, হ্যাঁ? তো তাহলে আমি যেটা বললাম, এই যে কোচিং কিন্তু মেইনলি হচ্ছে জব নিয়ে মনে রাখবেন। এটা হচ্ছে একটু লং টার্ম, আর এটা কিন্তু কেরিয়ার নিয়ে। কেরিয়ার এবং জব কিন্তু ডিফারেন্ট জিনিস, এবং এটা আরো লং টার্ম, হ্যাঁ। কোচিং এর আরেকটা জিনিস লিখে রাখবেন, কোচিং একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে খেলার কোচিং বা কোনো একটা কাজের কোচিং কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু অ্যাজাইলের যে কোচের ধারণাটা সেটা হচ্ছে যে কোচ নর্মালি কোনো সলিউশন শুরুতে দেয় না। কোচ কি চায়, যেহেতু সেলফ অর্গানাইজেড টিম, চায় যে টিমের মধ্যে থেকে যাতে সলিউশনটা বের হয়ে যায়। এই জন্য কোচের কাছে যখন কেউ সলিউশন নিয়ে যায় তখন কোচ উল্টা উল্টা তাকে পাওয়ারফুল কোশ্চেন করে। এই শব্দটা একটু লিখে রাখেন, পাওয়ারফুল কোশ্চেন। যে প্রবলেম নিয়ে আসছে তাকে উল্টা পাওয়ারফুল একটা কোশ্চেন করে আরো। সে বললো যে আমার এই প্রবলেম হচ্ছে, তো সে জিজ্ঞাসা করে হোয়াই দিস প্রবলেম হ্যাপেন। হ্যাঁ, এরকম। হ্যাঁ, ওদের কিছু কোশ্চেনের ইয়ে আছে, প্যাটার্ন আছে, এগুলো করে করে তাকে আসলে আরো আরো নিজের পাওয়ার বৃহত্তর একটি করতে হবে। অ্যান্সার বের করে নিয়ে আসবে। এবং এটা কয়েকটা কোশ্চেনিং এর পরে সে নিজেই বের করতে পারবে যে আসলে প্রবলেমটা এখানে, এটা আসলে এইভাবে সলভ করা যায়, নিজেই বের করে ফেলবে। তো অ্যাজাইলে আসলে কোচিংটা আমরা আসলে চাওয়া হয় যে সে সলিউশন দিবে না, সে আসলে চেষ্টা করবে টিমের মধ্যে থেকে সলিউশন বের করে নিয়ে আসে পাওয়ারফুল কোশ্চেনিং এর থ্রুতে। তো তার অনেকগুলো টেকনিক আছে, দেখবেন একটু পড়লে বুঝবেন। বা
অ্যাজাইল কোচিং এর অনেকগুলো ইয়েও আছে, সার্টিফিকেশন আছে। আর মেন্টরিং নর্মালি আসলে সে এক্সপার্ট। তো আপনি প্রবলেম হলে তার কাছে গেলে সে সলভ করে দিবে। কিন্তু কোচিং এ অনেক সময় এরকম হয়, কোচ নিচে এক্সপার্ট নাও হতে পারে। এটা কিরকম, কোচ এক্সপার্ট না, কিন্তু আবার কোচ করতে কোচিং করাতে আসছে, ব্যাপার কি? আছে এরকম? স্যার ও খেলায় এক্সপার্ট, দেখবেন। ও তো জানে কে এক্সপার্ট, তার কাছে পাঠাইতে পারে। হ্যাঁ, মানে আপনারা দেখবেন যে ফুটবল খেলা যদি চিন্তা করেন যে মরিনহো, তাই না? ওয়ান অফ দ্য বেস্ট কোচেস, মরিনহো। কিন্তু তার আন্ডারে তো আমার রোনালদো খেলেছে, তাই না? রোনালদো, কিন্তু মরিনহো কি রোনালদোর চেয়ে ভালো প্লেয়ার? যদি হিসাব করা হয় 1% প্লেয়ারও না হয়তো। পার্সোনাল না। 100-র মধ্যে এক পাবে, 100-র মধ্যে হয়তো 1 বা 5 পাবে। কিন্তু সে কিন্তু রোনালদোর কোচ। হ্যাঁ, তার মানে কোচ কিন্তু এরকম না যে আসলে সে ওইটাতে এক্সপার্ট নাও হতে পারে। কিন্তু মেন্টরের ক্ষেত্রে নর্মালি সে আসলে ওই বিষয়ে এক্সপার্ট, এই জন্য সে মেন্টর। মেন্টর ধারণাটা কিন্তু রিলিজনে অনেক আগে থেকে ছিল। ওই যে আমাদের আমরা পীর বাবা বলি, বা যে আমরা শায়েক বলে দেখবেন, হিন্দুতে আছে যেমন সাধু, সাধু বাবা। তো এগুলো আসলে তারা কিন্তু আসলে মেন্টর। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে স্কিল লাগবে প্রজেক্টে কাজ করার জন্য, সেটা আমরা কিভাবে অ্যাকোয়ার করবো তার কিছু গাইডলাইন দিয়েছে এখানে। কারেন্ট স্কিল সেট আগে ফাইন্ড আউট করতে হবে, কি কি আছে আমার এখন এক্সিস্টিং অবস্থা। তারপর আমি আসলে কি চাচ্ছি সেটা বের করতে হবে, মানে যেটাকে আমরা বলি অ্যাজ ইজ, এখন কি অবস্থায় আছে, এবং টু বি কোথায় যেতে যাচ্ছি আমি, কি কি যে স্কিল লাগবে আমার। তারপর আমি অ্যাকশন নেব। ঠিক আছে, সেই অনুযায়ী আমি টপিক সেট করব, ট্রেনিং সেট করব, শিডিউল করব, কোন ফরম্যাটে ট্রেনিং হবে, ফিজিক্যাল নাকি ভার্চুয়াল, নাকি জাস্ট এই ই লার্নিং সিস্টেম থেকে আমরা নেব। অনেক বড় অর্গানাইজেশন লিঙ্কডইন দেখা যায়, আমার লিঙ্কডইন এখন সবচেয়ে ভালো লার্নিং এরিয়া প্ল্যাটফর্ম। লিঙ্কডইন লার্নিং যেটা, অনেক অর্গানাইজেশনে কিন্তু লিঙ্কডইন লার্নিং এর লাইসেন্স করা আছে সব এমপ্লয়ীদের জন্য। তো যাতে, এবং এটা একটু থাকলেই হবে না, তাদের আবার রিপোর্ট করতে হয় যে আমি আসলে এতদিন ট্রেনিং করেছি এবং এত মার্কস পেয়েছি, এগুলো রিপোর্টে তাদের কাছে থাকে। ওকে, তারপরে কোচিং, কোচ অন দ্য কাস্টমার্স বিজনেস কালচার, ডিজাইড আউটকামস এন্ড প্রজেক্ট কনটেক্সট, এগুলো নিয়ে কোচিং করাতে হবে। এনকারেজ মেন্টরশিপ, এই কথাগুলো আমরা আগে বললাম। আর এখানে দেখেন অনেকগুলো পিএমএ সার্টিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট আছে আর কি। আমরা পিএমপি পড়তেছি, এছাড়াও কিন্তু অ্যাজাইল নিয়ে সার্টিফিকেশন আছে, পিএমআই, এসিপি, এগুলি নিয়ে আগে বলেছিলাম, সিএপিএম আছে, এগুলো আছে। এটা আসলে এখানে যে কথাটা বলতেছে, অনেক জায়গায় দেখা যায় সার্টিফিকেশন গুলো তো অ্যাগনস্টিক, তাই না? অ্যাগনস্টিক মানে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য ইউজেবল, এবং গ্লোবালি এটা পোর্টেবল, সব জায়গায় নিয়ে যেতে পারবেন, শুধু এক দেশের না, যেটা এগুলো ইন্টারন্যাশনাল সব সার্টিফিকেশন। তো এগুলো আসলে এখন করা, এটার ব্যাপারে পিএমআই উদ্বুদ্ধ করছে যে যদি আমরা প্রফেশনাল সার্টিফিকেশন গুলো আমাদেরকে হেল্প করবে। তো এগুলো আমাদেরকে করতে হবে আর কি, সার্টিফিকেশন গুলো। এবং অনেক জায়গায় আবার উল্টা সার্টিফিকেশন ম্যান্ডেটরি থাকে কিছু কিছু ইয়াতে। যেমন আপনি ধরেন যদি এসএপি ইআরপি সিস্টেম ইনস্টল করেন, বা ওরাকলে যদি ইয়া ইনস্টল করেন, তাদের কিন্তু কিন্তু সার্টিফিকেশন করতে হয়, নাহলে তারা ওই যে সুপার ইউজারের অ্যাক্সেস গুলো দেয় না, যেহেতু আপনি কিছুই জানেন না। হুম, তো এরকম তাদের সার্টিফিকেশন করলে তাহলে আপনি আসলে ইউজার গুলোর অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না, আপনারা নিজেরা একটু করলেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিট নলেজ অ্যাজ অ্যান অ্যাসেট। এটা যতক্ষণ আমরা না ভাবছি, ততক্ষণ কিন্তু ইনভেস্ট করবো না আমরা। ব্যক্তিগত ভাবে কিন্তু ভাবতে হবে এটা অ্যাসেট, এই জন্য আপনি ইনভেস্ট করতেছেন। আবার অর্গানাইজেশনকে ভাবতে হবে যে আসলে আমার নলেজটাই কিন্তু আমাকে আসলে এই যে কম্পিটিশনে টিকে রাখছে, আমার এমপ্লয়ীদের নলেজ, আমার অর্গানাইজেশনের নলেজ। তো সেটা কিন্তু অলওয়েজ অ্যাসেট হিসেবে ট্রিট করতে হবে, এবং সেই জন্য ইনভেস্ট করতে হবে আমাদের পার্সোনালিও এবং অর্গানাইজেশন লেভেলে। ঠিক আছে না? নাহলে কিন্তু স্কিল এবং নলেজ ইমপ্রুভ হবে না, কোয়ালিটি আউটপুট আসবে না, ভ্যালু যেটা আমরা চাচ্ছি তৈরি করতে সেটা হবে না কিন্তু। হুম? ঠিক আছে, আমরা তাহলে এগুলো নিয়ে কাজ করতেছি। আমরা যে এলিমেন্টস অফ ট্রেনিং নিয়ে একটু কথা বলছে, ইম্পর্টেন্ট কিছু না, যে আমরা আসলে স্মল গ্রুপ হিসাবে ট্রেনিং নিতে পারি, ইন্ডিভিজুয়াল ট্রেনিং হতে পারে, বড় গ্রুপে ট্রেনিং হতে পারে, টেকনিক্যাল ট্রেনিং, হার্ড স্কিল, সফট স্কিল, এখানে ট্রেনিং হতে পারে।
আজকাল টেকনোলজির কারণে ডিফারেন্ট মোডালিটিতে আমরা ট্রেনিং ডেলিভারি দিতে পারি, তাই না? এই যে আমি যে এখন ট্রেনিংটা নিচ্ছি, এটা কি ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল ক্লাসরুম। তারপরে ইনস্ট্রাক্টর লেড ক্লাসরুম, যেটা ফিজিক্যালি নেওয়া হয়। সেলফ পেসড লার্নিং, যেটা বললাম লিঙ্কডিন লার্নিং বা ইউটিউবে আপনি শিখলেন, সেগুলো হচ্ছে সেলফ পেসড লার্নিং, অলরেডি রেকর্ডেড। ডকুমেন্ট রিভিউ করে আমরা শিখি, সিমুলেশন ইউজ করে আমরা শিখি, তাই না? সিমুলেশন ইউজ করে। অন দা জব ট্রেনিং, সবচেয়ে বেশি শেখা হয় অন দা জব ট্রেনিং এ। ঠিক আছে, ওকে। কোচ টিমস এন্ড ইন্ডিভিজুয়ালস ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, এটা আমাদেরকে করতে হবে। এবং অ্যাজাইলে তো আমরা দেখেছি যে ডেডিকেটলি অ্যাজাইল কোচ আছে এই কাজটা করার জন্য। হুম? তো আমরা ইনফর্মাল অপরচুনিটি ইউজ করবো, আবার ফর্মাল অপরচুনিটি ইউজ করবো। আর ওই যে বলেছিলাম এমসিসি আমি লিখে রেখেছি। হ্যাঁ, এমসিসি আসলে মাইক্রোসফটের যারা এক্সিকিউটিভ তারা আসলে এই তিনটা ফিলোসফি ইউজ করে পিপল ডেভেলপমেন্টের জন্য। মাইক্রোসফটের যারা টপ এক্সিকিউটিভস, কি কি? এম মানে হচ্ছে মডেল, সি মানে হচ্ছে কোচ, কোচিং করানো, আমি যা জানি সেটা অন্য জুনিয়রদেরকে শেখাবো। আর সি মানে হচ্ছে আমি সবার ব্যাপারে ক্যারিং থাকবো, এমপ্যাথি থাকবো, ক্যারিং। আর এম মানে হচ্ছে মডেল করা, আমি যেটা চাচ্ছি সেটা আমি নিজেই বিহেভ করে দেখাবো, যেটা এইভাবে করতে হয়। এইটা কিন্তু মাইক্রোসফটের যে এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ লেভেলের লোকজন এই তিনটা জিনিস প্র্যাকটিস করে। এমসিসি। এখানে একটা চমৎকার ছবি আছে, এই ছবিটার নেওয়া হয়েছে আসলে লিডসা অ্যাটকিনসের একটা বই থেকে। বইটার নাম হচ্ছে অ্যাজাইল টিম কোচিং। বইটা আপনাদেরকে দিয়েছি, অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। অনেক আগের বই তো, এটা ফ্রি, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফাইল। অ্যাজাইল টিম কোচিং, খুবই পপুলার বই অ্যাজাইল এডি নাই। মানে যারা অ্যাজাইলে কোচিং নিয়ে কাজ করে, স্কাম মাস্টার, সবাই আসলে মানে মাস্ট রিড টাইপ বই আর কি। তো ওখান থেকে ছবিটা নাও। তো উনি বলছেন যে কোচিং যে আমরা বলতেছি গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল লেভেলে, তো যখন অ্যাজাইলে কাজ চলতে থাকে, অ্যাজাইলে কাজ মানে কি? ইটারেশন হচ্ছে, ইটারেশন 1 2 3 এভাবে চলতেছে। তো বলছে যখন আমি আসলে কোন একটা ইটারেশনের শুরুতে থাকবো, বিগিনিং, তখন এই যে লাল কালারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোচিং, আর ব্ল্যাক কালারটা হচ্ছে গ্রুপ কোচিং। হ্যাঁ, তো তখন আসলে যখন শুরুতে কি করি আমরা, ইটারেশন শুরুতে ইটারেশন প্ল্যানিং হয়, তাই না? গ্রুপ গ্রুপ অ্যাক্টিভিটি, সবাই একসাথে আছি আমরা। তখন আসলে ইন্ডিভিজুয়াল কোচিং করা যাবে না, কারণ এটা কস্ট রাখতে হবে, তাই তো আসলে কাজে ডিস্টার্ব হবে। তখন আমরা সুযোগ পাইলে হয়তো কিভাবে ইউজার স্টোরি লিখতে হয়, কিভাবে এস্টিমেশন করতে হয়, আমরা এরকম কিন্তু করতে পারি গ্রুপ, যেহেতু সবাই একসাথে পেয়ে গেছি আমরা। তখন গ্রুপ ট্রেনিং কোচিংটা বা ট্রেনিংটা আমরা করতে পারি। আবার যখন কাজ শুরু হয়ে যাবে, ইটারেশন প্ল্যানিং শেষ, কাজ শুরু হয়ে গেছে, তখন তো আসলে টিমকে আর এনগেজ করা ঠিক হবে না, তারা যার যার কাজে ইনভলভ। তখন এটা আমরা পজ করব। তখন আমরা কি করব? যদি দরকার হয় কাকে ইন্ডিভিজুয়ালি, একজন দুইজনকে আমরা, নতুন টিম মেম্বার আছে তাকে কিছু শেখালাম। নতুন এজাইলে কেউ কাজ করতেছে, সে জানে না এটা, তাকে আমি ট্রেনিং দিলাম। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়াল লেভেল ট্রেনিংটা তখন চলতে থাকবে। আবার ইটারেশনের লাস্টে গিয়ে কি কি হয়? দুইটা ইভেন্ট হয়, তাই না? ইটারেশন রিভিউ এবং রেট্রোস্পেক্টিভ। এখানে কি, এখানে কি একা কেউ থাকে না সবাই থাকে? সবাই থাকে, পুরো টিম। সবাই থাকে। তার মানে তখন আমরা কিন্তু হোল টিমের, হ্যাঁ, সুযোগ পেলে কাইজেন কি, কানবান কি, কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি। তখন আবার ইন্ডিভিজুয়াল কোচিংটা স্লো ডাউন হবে বা পজ করা হবে। এইভাবে আসলে কন্টিনিউয়াসলি অ্যাজাইলে লার্নিং, দেখেন, কালচারটা থাকতেই হবে। হ্যাঁ? এবং এইভাবে টাচিং কালচারটা কাজ করবে। ওকে, সেলফ অর্গানাইজিং টিমের দায়িত্ব কিন্তু হচ্ছে আমি যেটা জানি সেটা আরেকজনকে শেখানো। এবং আমরা পড়েছিলাম যে টি শেপ, টি শেপ, টি শেপ তো আমি একদিনে হঠাৎ করে হতে পারবো না। তো আমি যে টিমের মধ্যে কোলাবরেট করি, একজন যেটা জানে সে আরেকজনকে শিখালো। হ্যাঁ, যে আমি স্পেশালিস্ট একটা ব্যাপারে, আমি তাকে কিছু শিখালাম, সে হয়তো তাইলে জেনারেলাইজ কিছু স্কিল বা নলেজ তার হলো। তো এইটা আমাদেরকে কন্টিনিউয়াসলি করতে হবে, কোলাবরেট করে। আর ট্যাসিভ নলেজ তো মনে আছে না? নলেজ দুই প্রকার, এক্সপ্রেসিভ নলেজ আর ট্যাসিভ নলেজ। এক্সপ্রেসিভ নলেজ হচ্ছে যেটা ইজিলি আর্টিকুলেট করা যায়, বইয়ে বা লিখে প্রকাশ করা যায়। আর ট্যাসিভ নলেজ কিন্তু এটা সহজে আর্টিকুলেট করা যায় না। আপনার যে এক্সপিরিয়েন্স, এটা কাউকে বললে বুঝতে পারবে না। এবং আপনি কোন একটা কাজ এমনি বলে দেন, কোন কনটেক্স, কনটেক্স যদি না বলেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারে, বা এটা কোথায় অ্যাপ্লিকেবল বুঝতে পারে। সো ট্যাসিভ নলেজের এক্সাম্পল হচ্ছে আপনার বিলিফ, আপনার এক্সপিরিয়েন্স, ট্রাস্ট, এগুলো হচ্ছে ট্যাসিভ জিনিস। তো এগুলো আসলে শেয়ার করতে হবে। এই কোচিং কিন্তু এই শেয়ার করার একটা ভালো জায়গা। হ্যাঁ, ট্রেনিং এও করি আমরা, যেমন আমি অনেক গল্প বলি আপনাদের।
আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটা কিন্তু আসলে টেসিড নলেজ। কারেক্ট স্যার। ফলে অনেক সময় আমাদের এক্সাম্পল বুঝতে সুবিধা হয়। আর যখন এরকম কোচ কোচি বা মেন্টর মেন্টি দিবেন, তখন কিন্তু এই জিনিসগুলো অনেক আসবে। হুম, তার এক্সপিরিয়েন্স শেয়ার করে তখন আসলে বুঝতে পারবে যে আসলে কি হয়, কাজ করতে সুবিধা হবে। ওকে, আর একটা জিনিস এখানে আছে, সার্ভেন্ট লিডারশিপ আগে থেকে আমরা বলেছি। এই যে এই শব্দটা আমরা জানি, তো আগে আলোচনা করেছিলাম মনে হয়, জব শেডিং ইউজ করা। জব শেডিং মানে কাজ করে দেখানো যে কাজটা এইভাবে করতে হয়। জব শেডিং মানে যিনি জানেন, এক্সপার্ট, উনি কাজটা করে যিনি লেস এক্সপার্ট তাকে শিখাবেন, সেটা হচ্ছে জব শেডিং। আর এর উল্টা একটা আছে, সেটাকে আমি বলেছিলাম রিভার্স শিডিউইং। রিভার্স শ্যাডোইং। শেডিং, এটা পড়বেন, এগুলো কিন্তু আপনার ইয়াতে আছে কিন্তু, হ্যাঁ, গ্লোসারিতে আছে। রিভার্স শিডিউইং মানে হচ্ছে উল্টা, যে কম জানে সে কাজ করে দেখাবে এক্সপার্টের সামনে, এক্সপার্ট তখন তাকে করে দিবে যে আসলে ঠিক আছে কিনা, ফিডব্যাক দিয়ে। ঠিক আছে না, এইভাবে আসলে শেখা হয়, শেখাটা কিন্তু এইভাবে হয়। তো রিভার্স শেডিং এবং জব শেডিং করে আমরা শিখবো। ট্রেনিং এর শুরুতে আমরা অনেক সময় প্রি অ্যাসেসমেন্ট করি। হুম, আবার শেষে কিন্তু আবার দেখি যে আসলে আমরা যে লেভেলের স্কিল বা স্কিলিং করতে চাইছিলাম, বা যে জিনিসটা শিখাতে দিয়েছিলাম ওটা সে শিখেছে কিনা, সেটা কিন্তু মেজার করতে হবে। আমরা এটাকে মানে প্রি ট্রেনিং এর আগে প্রি অ্যাসেসমেন্ট করা হয়, আবার ট্রেনিং শেষে কিন্তু আবার পোস্ট অ্যাসেসমেন্ট করা হয়। তো এটা কিন্তু করতে হবে, হ্যাঁ। মেন্টরশিপটা যেটা বলেছিলাম, যে যে দেখেন এই যে সিনিয়র একজন গাইড ছবিতে দেখাচ্ছে। তো এরকম অবশ্যই সবার থাকা দরকার প্রফেশনাল লাইফে। ইউনিভার্সিটিতে যেমন ভাইরা থাকে, বড় ভাই কাছে আমরা অনেক সময় ফোর্থ ইয়ারের ভাইয়ের কাছে শিখি কোনো কিছু, যাই এরকম। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময় আমি বুয়েটে যেতাম, বুয়েটের সিনিয়র ভাইদের কাছে কোনো একটা ম্যাথ বা কিছু একটা বোঝার জন্য। তো এরকম আর কি, কিন্তু আপনার আমাদের প্রথম প্রফেশনাল লাইফ সিভিটা হয়তো স্যার, প্রথম সিভিটা হয়তো বড় ভাইয়ের কাছ থেকে লেখা হয়েছে। বড় ভাই লেখা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, এইটা আর কি। ওকে, তাহলে আপনারা, এটা একটু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে মেন্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে মেনটেন করি, অনেকে হয়তো মানে নেটওয়ার্কে নেই, আমাদের কোনো খোঁজও রাখে না, এগুলো খুব দরকার, হ্যাঁ। অনেকে দেখবেন ক্যারিয়ারে খুব অল্প বয়সে অনেক উঁচুতে চলে গেছে, কিভাবে গেল এটা জানা, তার কাছ থেকে ডিরেকশন নেওয়া, সে আপনার জুনিয়রও হতে পারে, তারও কিন্তু কাজ করতে সাজেশন নেওয়া যায়। টিচারদের সাথে কমিউনিকেশন রাখা, টিচাররাও কিন্তু অনেক মেন্টরশিপ করতে পারে আপনাকে, কারণ টিচারদের কথা শুনতে আমাদের হয়তো ভালো লাগে এবং খুব ইজি হয় আর কি আমাদের জন্য।